হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে দারুণ একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করতে চলেছি বন্ধুরা। যেটা গল্পের প্রথম টাইটেল হচ্ছে মা এবং ছেলের মধ্যে কেমন কি ঘটে গেছিল ওর বাবা বেঁচে না থাকাই। এটা আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। তো গল্পটা ভারী ইন্টারেস্টিং হতে চলেছে, একদম স্কিপ করে শুনবে না। যদি স্কিপ করে শোনো তাহলে কিন্তু একদম মজা পাবে না। তাই আমি তোমাদের সাজেস্ট করবো একদম শেষ অব্দি শোনো, তাহলে অনেক মজা লাগবে বন্ধুরা। তো চলো শুরু করা যাক আজকের সেই মা এবং ছেলের সেই করুণ কাহিনীটা। তো বন্ধুরা, আমার নাম অরুণা। আমার বিয়ে শাদী হওয়ার পরে আমার সন্তানটা যখন ঠিক বড় হয়ে গেল, তখন আমার স্বামীও চলে গেল। আমার স্বামী ডিসি অফিসে এডিএম এর পিয়নের চাকরি করত। তো আমার স্বামী মারা যাওয়ার পরে এককালীন একটা টাকাও আমরা পেতাম। সেই টাকা দিয়ে মা এবং ছেলে একরকম ভাবে জীবনযাপন করতে থাকলাম। এদিকে আমাকে বিয়ে শাদী দেওয়ার পরে আমার বাবা মা তার একটা সময় দুজনেই চলে গেছে আমাকে ছেড়ে। আমার জন্য দুনিয়াতে কেউ নেই, আমার আর ভাবনও নেই, আমি একদম একলা। এদিকে আমার বিয়ের পরে আমার একটা সন্তান হওয়ার পরে আমার স্বামীটা ঠিক চাকরির 10 বছর বয়সে সেও চলে গেল। বাঁচলাম আমার ছেলে আর আমি। আমার ছেলেটা কলেজে পড়াশোনা করত। ছেলেটা বেশ বড় হয়ে গেল, সাবালক হয়ে উঠল। আমি তখন বুঝতে শিখলাম যে আমার ছেলের এই মুহূর্তে খুবই প্রয়োজন বিয়ে শাদী দেওয়া দরকার। আজকাল ছেলে পেলে নিজে ইচ্ছায় কখন কি ভুলভাল কোলে বসে। তো এই চিন্তা করতে করতে হঠাৎ করে আমার ছেলে একদিন বলে উঠলাম যে আরে গোকা, তোকে তো বিয়ে শাদী দিতে হবে। তখন আমার ছেলে বলে যে এই সমস্ত চিন্তা ছেড়ে দাও তো মা, বারবার বিয়ে বিয়ে করো কেন? আমার বিয়ের বয়স হয়েছে এটা আমিও জানি, কিন্তু বিয়ে করতে বড় আমার খুব বোরিং লাগে, ইচ্ছেই করে না বিয়ে শাদী করতে। চাকরি বাকরি না হলে কেমন করে বিয়ে করবো? তখন আমি বললাম, হ্যাঁ রে খোকা, তোর বাবার পেনশনের টাকা তো কোনো রকম তোরা আমার চলেই যাচ্ছে। তো অতদিনে লেখাপড়াও কর, বিয়ে শাদী কর, চাকরির খোঁজ খবর কর, তারপরে তুই চাকরি পেলে আর একটু ভালো হবে, কিন্তু বিয়ে শাদীটা সেরে নে। এভাবে সংসারে আর কতদিন আমি তোর সেবা যত্ন করবো? কে কার কথা শুনে? ও যেন আমার কথা সহ্যই করতে পারে না, আমার কাছ থেকে বিয়ের কথা বললে উঠে চলে যায়। তারপরে এভাবে চলতে চলতে একদিন রাত্রিরে আমাকে সে ডেকে বলতেছে, শোনো মা, তুমি যে আমাকে বিয়ে বিয়ে করো, আসলে আমার বিয়ে করতে ইচ্ছা করে না কেন জানো? তখন আমি বললাম যে কেন? তখন ও আমাকে হাসতে করে কাছে এগিয়ে এসে বলতেছে, বৌদি আমি তোমাকে বলি তুমি এবার আমাকে রাগ করবে না তো? তখন আমি বললাম যে না না, তোকে রাগ করবো কেন? তুই আর আমি তো এই বাড়ির মধ্যে বাস করি। আর দেখ না, তুই আমার একটাই ছেলে, আর তো আমার কোনো সন্তান আদেও নেই, স্বামীও নেই, আবার আমিও যে বুড়ো হয়ে গেছি তা তো না। কিন্তু তোকে নিয়ে এইভাবে পড়ে থাকি, তুই এখন বড় হয়ে গেছিস, মানুষ কটু কথা কি কবে না কবে। এই জন্য বলি কি একটা বিয়ে শাদী কর। তুই তো আমার কথাই শুনিস না, তো তুই কি বলতে চাইছিস বল? তখন ও আমারে বলে, তোমারে আমার খুব ভালো লাগে। তখন আমি বললাম যে কি? হ্যাঁ আমি তোর মা, আমাকে তো তোর ভালো লাগতেই পারে, আমাকে তো তোর ভালো লাগতে হবেই, কারণ আমি তোর মা না। আমাকে ভালো ভালো লাগলে ভালোবাসবি, সারা জীবন কাছে রাখবি, আমার সেবারতা করবি, এটাই তো তোর কাজ। তখন ও আমাকে বলে, না না এটা তো বটেই, তবুও এক্সট্রা আরো ভালো লাগে বেশি। তখন আমি চিন্তা করলাম, খোকা তো বড় হয়েছে, আসলে মনের ভাব সাপকে কি বলতে চাইছে। তখন খোকারে আমি বললাম, আচ্ছা এক্সট্রা কেমন কি ভালোবাসা রে, কি প্রেম জমেছে তোর মায়ের প্রতি তোর মনের মধ্যে, একটু বুঝিয়ে বলতো। তখন ও আমারে বলে, মা শোনো, তোমার এই কমল ঠোঁট দুটা, এই মায়াবী চেহারা, আর এই যে মেদযুক্ত কমর, নাদুস নুদুস এত সুন্দর পায়ের থেকে মাথা অব্দি দেখলে না আমার পরানটা জুড়িয়ে যায়। এই জন্য কখনো ইচ্ছে করে না যে আমি পরের মেয়েকে ঘরে নিয়ে এসে সংসার করব। তোমাকে আমার ভীষণ ভালো লাগে মা, জানো কি করে যে তোমাকে ওই কথাটা বলে। তখন আমি বললাম, হ্যাঁ রে খোকা, কোন কথাটা বলবি? এত কথা বলতে সে মাঝখানে আবার কোন কথাটা মনের মধ্যে আটকে আছে, এটা পরিষ্কার করে বলতো, আমাকে ক্লিয়ার করে বল কি হয়েছে। তখন ও আমাকে বলে, কি হয়েছে মানে তুমি জানো না? আমি এখন বড় হয়েছি, আর তোমার কষ্ট আর আমি কতকাল এভাবে দেখবো? তোমার কষ্ট, তুমি কষ্টে থাকো এটা আমি চাই না মা। তখন আমি বললাম, আচ্ছা ভালো কথা,
তুই আমার সন্তান, তুই আমার কষ্ট তো সহ্য করতে পারতেছিস না, এটা আমিও জানি। কিন্তু আমার কোন কষ্ট? আমি হাতে কষ্ট করছি না, কাপড়ে কষ্ট করছি না, টাকা পয়সায় কোনো কিছুতেই না, আমার তো সবই একরকম চলে যাচ্ছে। তোর বাবার পেনশনের টাকায় সুন্দরভাবে তোর আর আমার লাইফটা চলে যাচ্ছে, তাহলে কষ্টটা কোথায়? কিসের কথা বলছিস তুই? হ্যাঁ রে খোকা। তখন ও আমাকে বলে, না মা, তুমি আসলে যেটা ভাবছো সেটা না, তুমি আসল কথাটা বলছোই না। তখন আমি বললাম, আচ্ছা আসল তো কোন কথাটা এত ইনিয়ে বিনিয়ে না বলে খুব টাস করে বলে দে তো গোড়ার ডিম, আমার এই সমস্ত পেঁচানো কথা ভালো লাগে না। এই কথা বলে মানে আমি একটু ঘুমটা দিলাম যে ওর মদ খাওয়ার জন্য কেমন লাগতেছে। তখন খোকা আমারে বলে, মা তোমারে আমার খুব ভীষণ আদর করতে ইচ্ছে করছে, দেখি কাছে আগায় আসো তো। এই কথা বলে খোকা আমার এক টানে, এক ঝটকা টান দিয়ে ওর বুকের মধ্যে আমার জড়িয়ে ধরলো, ধরে আমার ঠোঁট মুখের মধ্যে দিয়ে খাইতে লাগলো, মানে কপালে কিস করে বুকের মধ্যে আঁকতে ধরে রাখলো, যেন ছেলে আমারে খুব ভালোবাসতে লাগলো। মাকে এভাবে কখনোই ও ভালোবাসেনি। আমি ওর ভাবসাব দেখে মানে চুপ করি আছি, দেখি পোলা আমার কি করে আজকে। ও বাবা, এরকম করতে করতে খিসবিস খিসবিস করে এক পর্যায়ে সে আমার কানের কাছে মুখ দিয়ে বলে, মা শোনো, তুমি যদি আমার কথা রাখো তাহলে আমি তোমাকে কথাটা বলতে পারি। তখন আমি আসলে ওর ওই আদরের ছোঁয়া, ওই রকম ভালোবাসায় আমি একটু মুগ্ধ হয়ে গেছি। আমি কেমন যেন আমার লাগতেছিল, আমি দারুণ বিষণ্ণতার সাথে ওকে বললাম, আচ্ছা খোকা তুই বল তো কি বলতে চাইছিস। তখন ও আমারে বলে, আজকে থেকে কিন্তু তুমি আর আমি এই রুমে ঘুমাবো। তুমি জানো না মা, আমি একলা শুইলে আমার বোবাই দেওয়া, আমি ঘুমাইতে রাত্রে আমাও করে আমার গায়ে কেউ টাচ না করলে আমি ঠিক হইতে পারি না। কেন তুমি আমার ওই রুমে রাখো? এখন তার বাবাও নেই, কেউ নেই। আর তোমার এই কুমারী বয়সী এই যৌবনবর্তী এরকম টস্টাকা যৌবন, একটা যৌবনপত্র একটা মেয়ে, তুমি জীবনে বিয়ে শাদী করলেন না, আবার এইভাবে পড়ে থাকলে তুমি। আর তোমারে দেখে আমি তো এখন বড় হয়েছি, আমার তো একদম ভালো লাগে না, বুঝো না কেন এটা। তখন ছেলের কথা শুনে আমি দারুণ বিষণ্ণতার সাথে অবাক দৃষ্টিতে ওর দিকে একদিনে তাকিয়ে থাকলাম যে ও বলেটা কি, কি বলেটা কি হচ্ছেটা কি এইসব, আদেও কি তা সম্ভব? নিজের বিবেকের কাছে প্রশ্ন করতেছি। তারপরে না, তখন আমি খোকারে বললাম, ভাই তোরে এত হাসপাতাল দিয়েছে তাকে, তুই এই সমস্ত কথা আমার বলতিস, তোর মুখে কথা বাঁধলো না? এই সমস্ত কথা বলতে তোর আটকায় না একদম? আমি তোর মা, তোকে কোলে পিঠে করি এত বড় করে মানুষ করছি, তুই আজ কলেজে পড়াশোনা করছিস, ও বড্ড যুবক হয়ে গেছিস, বড় হয়ে গেছিস না? তখন খোকা আমারে বলে, তুমি আমার যতই শাসন বারণ করুন বা তুমি যতই আমাকে শাসাও, কিন্তু এটা তোমার মুখের কথা। কিন্তু মা, ওই যে তোমাকে যেভাবে বুকের মধ্যে আলগে রাখিছিলাম, ওইটা পেয়ে তুমি অনেক খুশি হয়েছো, এটা হচ্ছে তোমার মনের কথা, সেটা তুমি কিন্তু আদৌ আমার কাছে প্রকাশ করছো না, এটা আমি জানি মা। কি ঠিক বলিনি? তখন আমি বললাম, হ্যাঁ রে খোকা, আসলে তোর বাবা আজ মারা গেছে কতটা বছর, আমি নিজের সতীত্ব বজায় রেখে তোকে লালন পালন করে বড় করতেছি। তোর বাবার পেনশনের টাকা যদি হাতে না থাকতো তাহলে তোর চিন্তা মনে করা হতো না, তোকে নিয়ে হোক আর যেভাবে হোক বিয়ে শাদীর চিন্তা ভাবনা একটা করতেই হতো, কারণ তোর নানা নানু তো বেঁচে নেই, অর্থাৎ আমার বাবা মা তারাও তো বেঁচে নেই, আমি উঠতাম কোথায় যাই বল, কি করতাম? তখন খোকা আমারে বলে, হ্যাঁ মা, সেটা তো জানি, তুমি সবকিছু বিসর্জন দিচ্ছ শুধু আমার কারণে। আরে বাবার পেনশনের টাকা আছে বিদায় আমারে তুমি একদম আনন্দের সহিত এতদূর লেখাপড়া করে আগায় নিয়ে আসছো, এটা তো বুঝি, কিন্তু আমি তো এখন বড় হয়েছি, এই জন্য তো বলতেছি তোমার দায়িত্বটা তো আমি এখন নিয়ে নেব। তো শুধু কি তোমার ভরণ পোষণ, কাপড় চোপড়, খাওয়া দাওয়ার দায়িত্ব নিলে আমার চলবে? তোমার আনুষঙ্গিক এভরিথিং সমস্ত দায়িত্বটাই আমি নিতে চাই, কথাটা কি বুঝতে পারছো? তখন আমি বললাম, হ্যাঁ রে খোকা, আমি তো সব বুঝতে পারি, আসলে তুই যে এতক্ষণ ধরে আমার কি বুঝাইতে চাইছিস এটা আমি ক্লিয়ার বুঝে গেছি, আমার আর বুঝাইতে হবে না। কিন্তু শোন, এটা লোকজন জানলে কি হবে একটাবার ভেবে দেখেছিস? কেমন করে তুই আমার এই কথাটা বললি? এই যে আমার অজান্তে তুই আমাকে ঝট করে বুকে টান দিয়ে যা করলি, মানে এটা কি ভালো হলো? তুই আমাকে কি মায়ের চোখে দেখে এটা করছিস নাকি অন্যরকম রূপে? তখন ও আমারে বলে, তুই কেন, তুমি এটা বুঝতে পারোনি? কারণ আমি জানি তুমি এ বিষয়ে অনেক কষ্টে আছো। তখন আমি বললাম, তো কোন বিষয়ে রে? তখন ও বলে, না মা, তুমি আবারও না বোঝার ভান করছো কেন? কেন আমি তোমার জড়িয়ে ধরছি, আদর করছি, নিশ্চয়ই তোমার মনের মধ্যে ডোলা দিছে।
তোমার ভালো লাগছে, কিন্তু এটা তোমার তুমি প্রকাশ করছো না। কিন্তু মা, আমি তোমার চোখের ভাষা বুঝতে পারি। তোমার মন অনেক কিছু চাইছে, কিন্তু তুমিও লজ্জায় পড়ে আছো। শোনো মা, এই সমস্ত চিন্তা ছেড়ে সোজা আমি তোমাকে যে প্রস্তাবটা করছি, আজকে বা কালকে থেকে তুমি আর আমি একই রুমে কিন্তু ঘুমাবো, আর দুই রুমে দুজনে থাকবো না। কি রাজি আছো তো? তখন ওর কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে ওর যেটা মতলব ওটা করেই ছাড়বে, কিন্তু আমি তো ওকে এটা না করতে পারতেছি না। নিষেধ করলো যদি আবার মানে ওর রাগ করে আমাদের ফেলে কোথাও চলে যায়, তাহলে আমার জীবনে তো সবই বৃথা। আমি কারে ধরে থাকবো? ও আমার একমাত্র সন্তান, বড় আদরের। এটা ভেবে ওকে বললাম, আচ্ছা তুই আমাকে একটা দিন একটা রাত সময় দে, আমি একটু ভেবে চিন্তে দেখি। আর তুই আমার সাথে যে ধরনের আচরণ করছিস, এটা যেন আর কোনো ব্যক্তি না বুঝে না জানে, কোনো মানুষের সামনে এই ধরনের করবি না খোকা। তখন ও বললো, ঠিক আছে মা, তুমি যেটা বলছো তোমাকে আমি সময় দিলাম। আর আমি কি এতই পাগল যে আমি মানুষের সামনে তোমার সাথে এই ধরনের কথা বলা, আলাপ আলোচনা করবো বা এই ধরনের ব্যবহার আচরণ করবো? তুমি এই নিয়ে চিন্তা করো না। কিন্তু আমি তোমাকে যেটা বললাম এটা তোমার মাথায় রাখো। ঠিক কালকে সন্ধ্যায় আমি তোমাকে কিন্তু জিজ্ঞেস করব। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া করে ও শুয়ে পড়লো। আমি আমার রুমে আবারও সেপারেট হয়ে শুয়ে পড়লাম। কিন্তু শুয়ে আমার আর ঘুম আসতেছে না। যে ছেলে আমার কি বললো, এটা কি আদৌ সম্ভব? কেমন হয়? আবার এদিকে ভাবতেছি, আমার স্বামীটা আজ 10টা বছর নাই আমার কাছে। জীবনে স্বামীর সকাল আর সবকিছু বিসর্জন দিলাম। দুনিয়াতে আর বাঁচবো ককাল। আসলে স্বামীর সাথে যে একটা সম্পর্ক, একটা স্ত্রীর তার কাছে যে চাওয়া পাওয়া, সেটার থেকে তো একদম আমি বিতাড়িত হলাম। মানে আমার জীবনে কোনো কিছু আশাই পূরণ হলো না। আর ছেলে যেটা আমাকে প্রপোজ করছে, তা ওর সাথে যদি আমি ওর কথায় রাজি হয়ে যাই, এটা তো আমরা 4 দেওয়ালের মধ্যেই, মা এবং ছেলে, কেউ তো বুঝবে না। তাহলে কি আমি রাজি হয়ে যাব? এটা আমি নিজের মনের কাছে প্রশ্ন করছি এবং অ্যান্সার খুঁজে বার করছি। কিন্তু আমার মন বলে, হ্যাঁ তুই রাজি হয়ে যা, তাছাড়া তুই কি করবি? এতটা পথ পেরিয়ে আসছিস, এ বয়সে এই ছেলেকে রেখে তুই কোথায় আবার বিয়ে শাদী করে যাবি? তোর ছেলে যেটা বলছে তুই রাজি হয়ে যা, এটা ওর মনের মধ্যে থেকে আমাকে উত্তর দিয়ে দেয়। তখন আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, রাতটুকু পোহাক, কালকে আমি ওকে, ও যদি জিজ্ঞাসা করে আমি নিজ থেকে বলবো না, ও যদি নিজের থেকে আমাকে প্রশ্ন করে তাহলে আমি যে কোনো ভাবে হ্যাঁ বলে দেব। তারপরে এই ভেবে কোল বালিশটা জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু যত চেষ্টা করি আমার আর ঘুম আসে না। রাত 1টা বাজে, 2টা বাজে, এভাবে উঠবিস ছটপট করতে করতে খুব ঘুমানোর চেষ্টা করতেছি। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘরটা পুরো অন্ধকার। তখন আমার মনের মধ্যে আরো চিন্তা জর্জরিত হচ্ছে, পুরো অস্থির হয়ে যাচ্ছে শরীরটা ঘেমে গরমে। তারপরে নানান রকম চিন্তা ভাবনা করতেছি। মানে আমি দেখতে শুনতে অনেক মোটা সুতায় হুষ্টপুষ্ট, আর স্বামী নেই তো, কোনো আবেগে কোনো কষ্ট নেই, আরো খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি। কোমরে অনেক চর্বি ধরে গেছে, ফর্সা গর্থযুক্ত সবকিছু, মানে অনেক কিছু আমরা ভালো। সবাই বলে, আমার ছেলেও বলে আমার কোমর ঠোঁট দুটো নাকি খুবই আকর্ষণীয়, ও নাকি খুব ভালো লাগে আমার মায়াবী চেহারাটা, এই জন্য আমাকে বারবার এত আদর করতে ইচ্ছে করছে ওর। এটা আমি বুঝতে পেরে ওকে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি না, তো কাল ওকে আমি এটা জানিয়ে দেব। এই বলে আবারও এইভাবে ট্রাই করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হলো, তারপরে আমি রান্না বান্না সেরে ওকে খাইয়ে দিলাম। ও কলেজে বের হয়ে চলে গেল। আমাকে বললো যে, মা তুমি আমাকে 500 টাকা দাও তো। তখন আমি বললাম, হেলো খোকা, আজ আবার 500 টাকা একবারে চাইছিস কেন? এত টাকা কি করবি? তুই তো কলেজে যাওয়ার সময় প্রত্যেকদিন 100 টাকা চাইস আমার কাছে। তখন ও আমারে বলে, সেটা তুমি বুঝবা না, আমি আজকে বাসায় ফিরি, তারপর বুঝিয়ে দিব। তখন ওর কথা নাই করে আমি ওকে 500 টাকা বের করে দিলাম। ও টাকাটা নিয়ে সোজা কলেজে চলে গেল। তারপরে বিকেলে কলেজ থেকে বাসায় ফিরলো। আমি এদিকে একটু সকাল সকালে রান্না চড়িয়ে দিছিলাম, চুলার পিঠে বসে আছি। ও আমারে গেট থেকে ঢুকেই বলতেছে, সুন্দরী বুড়ি, সুন্দরী বুড়ি। তখন আমি হেসে দিয়ে বলছি, ওলা আবার আজকে কাহারে এই নামে ডাকে? আমি উত্তর নিচ্ছি না। তারপরে ওর হাতে একটা ব্যাগ, ও দাঁড়িয়ে আছে আমার পিছনে, বলতেছে, এই সুন্দরী বুড়ি, তোমারে আমি ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? তখন আমি হেসে দিয়ে বলছি, বাবা তোমার মনে আজ এত রং লাগছে, আমি আবার সুন্দরী বুড়ি হলাম কি করে? তখন আমারে
পিছন থেকে জড়িয়ে ধরে বলে, শোনো, তোমার আজকে থেকে আমি সুন্দরী বুড়ি বলে ডাকবো, কারণ তুমি আসলেও অপরূপ সুন্দরী। তোমাকে দেখলে আমার আর দর্শ হয়েছে না, অনেক আদর করতে ইচ্ছা করছে। তো কি ডিসিশন নিলে আগে বলো, তারপরে ব্যাগটা হাতে নাও। তখন আমি চূড়ার দিকে খড়ি তাক করে দিতে দিতে বলছি ওদিকে মুখ ফিরে, জানি না, যাও তো। তখন ও আবারও বলে, না না, আমি যাব না। কালকে গত রাত্রে যে তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, তুমি আজকে উত্তর দিতে চাইছো, কিন্তু আমাকে বলছিলে আগে বলো। তখন আমি আবারও মাথাটা নিচু করে বললাম, হ্যাঁ যাও, হয়েছে তো। এই কথা বলার পরে খোকা যেন পিছন থেকে আমায় উঠে বলতে যে, আচ্ছা সুন্দরী বুড়ি, বুঝতে পারছি তুমি রাজি হয়ে গেছো, লোককে শোনা আমার, এদিকে আসো। তখন আমি লজ্জায় আমি যেন নতুন করে আজকে ওর দিকে তাকাইতে শুরু করলাম। ওর দিকে মুখ ফিরে দেখি ওর হাতে একটা ব্যাগ, কিছু একটা আনছো ব্যাগের মধ্যে। তখন আমি বললাম, এটার মধ্যে কি আনছো? তখন ও আমারে হাতে ধরিয়ে দিয়ে বলে যে, এটা আমি যা কিছু আনছি, এটা আজকে নিজে পরিধান করে আমার সামনে আসবে, আমাকে দেখাবে। তো আমি তখন বললাম, এটা কখন দেখবে তুমি? তখন ও বলছে, রাতে খাওয়া দাওয়ার পর যখন ঘুমাইতে যাব, আজকে তো তোমার আর আমার শোয়ার জায়গায় একটা রুমে, তখন ঠিক তুমি ড্রেসিং টেবিলের সামনে যায় গ্লাসের সামনে দাঁড়িয়ে সুন্দর করে এগুলো পরিধান করবে, করে আমাকে দেখাবে। আমি এই রূপে, এই সাজসজ্জার মধ্যে তোমাকে আমি দেখতে চাই, কি রাজি তো? তখন আমি বললাম যে হ্যাঁ, মাথা নাড়িয়ে ওকে উত্তর দিলাম। তারপর ব্যাগটা হাতে নিয়ে আমি খুললাম না যে কি বানছে পরে দেখবো, এখন আমি রান্না বান্নার কাজে ব্যস্ত আছি। যাই হোক, আমি ব্যাগটা ঘরে রেখে দিয়ে আসলাম। রেখে দিয়ে রান্না বান্না সেরে ও ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ ট্রেশ হয়ে বিকেলে একটু ঘুরতে বেরোলো, আর আমি রান্না বান্না সেরে সন্ধ্যা হলো, ঘরে উঠলাম। তারপরে সন্ধ্যার পরে ও বাসায় ফিরলো। ওকে বললাম, হ্যাঁ খোকা, খাওয়া দাওয়া করে নে। তো বলতে, হ্যাঁ সুন্দরী বুড়ি, এই তো আসছি, তোমার হাতের আজকে রান্না আমি খাবো এবং আমি তোমাকে নিয়ে যেতে খাইয়ে দেব। সেই বলে খোকা আমার পাশে এসে বসলো, কিন্তু এতদিন কোনোদিন আমার পাশে এভাবে বসে না। আমি একটা কথা বললেই ও ছ্যান ছ্যান করে উঠে চলে যেত। আজ বড় কাছের যেন চম্বকের মতো আগিয়ে আসতেছে। আমি তো বুঝতেই পারছি ওর মতলব, ওর ভাবসাব আসলো, ওর মনের মধ্যে আজকে কি চলছে এসব। খাওয়ার পরে খোকার পাশে বসে আমি ভাত দিলাম, ও অর্ধেকটা খেয়ে অর্ধেকটা আমাকে গালে তুলে খাইয়ে দিল, আর আমার দিকে একদিনে তাকিয়ে আছে। আমি এত না করছি, ও ছাড়েই না, বলছেন আমার হাতের খাওয়া আজকে তোমাকে খেতেই হবে সুন্দরী বুড়ি। মানে ও যেন আর আমাকে মা ডাকা ছেড়ে দিল, মা বলে ডাকছেই না, শুধু সুন্দরী বুড়ি আর সুন্দরী বসে বসে ডাকছে। আর ওর হঠাৎ করে এই নতুন ডাকে আমার খুব ভালো লাগছে, কিন্তু এই ডাকটাও কোথা থেকে পেল, এটাও কি আমি প্রশ্ন করবো ভেবে হঠাৎ করে খাওয়া শেষে প্রশ্ন করলাম, যাচ্ছে খোকা, তুই আমাকে হঠাৎ করে সুন্দরী বুড়ি বলে ডাকছিস কেন রে? এই ডাকটা তুই কোথায় পেলি? তখন ও আমাকে বলে, মা শোনো, আমি যখন ছোট ছিলাম, বাবা এভাবে অফিস থেকে ফেরার পথে ব্যাগের মধ্যে অনেক ফল মূল খাওয়া দাওয়া এগুলা নিয়ে এসে গেট থেকে তোমাকে সুন্দরী বুড়ি বলে সুন্দরী বুড়ি বলে ডাকছে। এটা আমি একদিন দুদিন কয়েকদিন করে ফলো করছি, শুনছিলাম, সেই স্মৃতিটা আমার মনের মধ্যে আমি ধরে রাখছি, কিন্তু তুমি ভুলে গেছো। তখন আমি বললাম যে, ও মাই গড, হ্যাঁ হ্যাঁ, তোর বাবা তোমাকে এইভাবে ডাকতো, কিন্তু আমার তো এটা মনেই নেই রে বাবা। তখন ও বলে, হ্যাঁ, এই তোমার ভালোবাসা বাবার প্রতি ভুলে গেছো, 10টা বছর অতিবাহিত হয়ে গেছে, বাবার আদর যত্ন সোহাগ তার স্মৃতি সব মন থেকে বুঝে ফেলছো। তখন আমি বললাম, হ্যাঁ, আসলে তোর বাবা সবকিছু মনে করলে কি আর আমি থাকতে পারতাম বল? সবকিছু ভুলেই তো সুন্দরভাবে বেঁচে আছি রে তোকে নিয়ে, তা নাহলে যে আমিও থাকতাম না। মানুষ যদি পিছনের পুরনো স্মৃতি ধরে রাখে, সে মানুষ কখনো সঠিকভাবে বাঁচতে পারে না রে খোকা। তখন ছেলে বলে যে, হ্যাঁ, এটা বড় বুদ্ধিমানের কথা বলছো তুমি, কিন্তু শোনো মা, ওই যে বাবা সুন্দরী বুড়ি বলে ডাকছো, এই জন্য আমি তোমার এই সুন্দরী বুড়ি বলে ডাকছি, তুমি কি আমার কথা মাইন্ড করছো? তখন আমি বললাম, না রে খোকা, এখন আমি বুঝতে পারছি, এই জন্য যে বলি, আমাকে কেন যেন এই ডাকটা আমার খুব পরিচিত, সুন্দরী বুড়ি বলে আমার পোলা রাখছি আমারে। হঠাৎ করে এই ডাকটা কোথায় পেল, কোথায় যেন কে যেন আমার ডাকতে, আমার মনে পড়ছে এখন। ঠিক আছে, তোর যখন এত ইচ্ছা, তাহলে তুই আর মা বলে আমাকে ডাকবি না? তখন ও আমাকে বলে, আজকের পর থেকে কখনোই তোমার আর মা বলে ডাক না, মা ডাক জীবনে বহু শুনছো, আজকের থেকে তোমার যেহেতু সমস্ত দায়িত্ব আমি নিয়ে নেব,
তাই বাবা তোমার সাথে যেভাবে চলতো আমি তোমাকে ওই সুন্দরী বুড়ি বলেই ডাকবো। তখন আমি বললাম, আচ্ছা বাবা, তোর যখন এত ইচ্ছে তাহলে তুই সুন্দরী বুড়ি বলেই ডাকিস। এই বলে খাওয়া দাওয়া শেষ করে ওর সাথে কথাবার্তাও শেষ করে আমি আমার রুমে বিছানাপত্র ঠিক করে শুইতে আসলাম। তখন রাত প্রায় 10টা বেজে গেছে, কিন্তু ও বাবা, ও দেখি ওর বালিশ নিয়ে সোজা আমার রুমে চলে আসে, এসে দরজা লাগিয়ে দেয়। তখন আমি বললাম, কিরে খোকা, এ রুমে কেন? ও রুমে যা। তখন ও বলে, তুমি কিন্তু আমার উত্তর দিয়ে দিছো। হ্যাঁ বলছো তুমি, আবার এখন এই নাটক করার কি মানে আছে তোমার? তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দরজাটা লাগিয়ে দিয়ে শো, তোর যখন এত ইচ্ছা আমার পাশে ঘুমানোর ইচ্ছা, শো, বলাই তো শুবে। তখন ও বলতেছে, আচ্ছা শুভ, কিন্তু আরেকটা কাজ বাকি আছে যে। তখন আমি বললাম, কি কাজ? তখন ও বলছে, কেন, ওই যে একটা ব্যাগ হাতে তোমার ধরিয়ে দিলাম, ওই ব্যাগটার মধ্যে কি আছে একটা বার কি খুলে দেখেছো তুমি? তখন আমি চিন্তা করলাম যে কই না তো, দেখি তো। তো আমি ব্যাগটা খুলে এখন দেখি ওর মধ্যে, ওরে বাবা, সে সুন্দর সুন্দর ডিজাইনের চাইনিজ ব্রা, কত সুন্দর আইটেমের বড় বড় বাটি ব্রা, আরো অনেক কিছু আছে বন্ধুরা, ছোট ছোট, যেগুলা মানে এগুলা আর আমি বললাম না, আমাকে নাকি এগুলা পরিধান করতে হবে ওর সামনে। চিন্তা করছো তোমরা? তারপরে আমি বললাম যে এগুলা কেন? তো বলতেছে, হ্যাঁ এগুলো আনছি, এগুলা তুমি করে আমার সামনে পরিবেশন করো, করতে হবে তোমাকে, আজকেই তোমাকে এটা বলবো, আর কখনো বলবো না। তোমার লজ্জাটা ভাঙানো উচিত, কারণ তুমি অনেক কথাই আমার সামনে মুখ ছাপে কথা বলো। এটা হবে না, আজকের পর থেকে তুমি বাবার সাথে যেভাবে চলতে বিগত জীবনে, ওই মুখ জোর করে কথা কওয়া, মনের মধ্যে যে কথা আসতো সে কথা হাসতে হাসতে বলে দেওয়া, এরকম অভ্যাস করো তুমি। লজ্জা তোমার আজ আমি ভাঙিয়ে ছাড়বো। তারপরে কথা শুনে মুসকি হাসি দিয়ে আমি বললাম যে তাহলে লাইটটা অফ করে দিই। তো বলছে, লাইট অফ করলে তো আমি তোমাকে দেখতেই পারবো না, কেন লাইট অফ করবা? এই যে আমি খাটের উপরে চুপ করে বসে থাকলাম, তুমি নিজে এগুলা পরিধান করো। তারপরে দেখতো যাওয়া কি একটা মহা ইয়েতে পড়লাম। তারপরে বাধ্য হলাম, মানে আস্তে আস্তে করে এগুলা ব্রাটা পড়লাম, ওইটা ছোট ওই ইয়েটা পড়লাম পেন্টিটা, তারপরে পরে সুন্দর একটা ইয়ে করে আমি মানে ভুড়ি ঠুড়ি একটু মানুষ, মানে একটু মোটা সোটা তো, আরো কিছু নতুন লিপস্টিক নিয়ে আসছে, মানে খয়েরি কালারের, তারপরে হচ্ছে সাজুগুজু মেকআপ টেকআপ, এটা সেটা সুন্দর। আমার আবার মাথার চুল, আমার পায়ের কেন মানে খুব লম্বা চুল ছিল, এটা ছেড়ে দিলে দারুণ লাগতো। তো সাজসজ্জার অনেক কিছু নিয়ে আসছে, সেগুলো আমি আসলে চোখ কান বন্ধ করে অনেকদিন সাজে না, তো আজকে যেন বিয়ের সাজা সাজতেছি, এত সুন্দর করে ঠোঁট রাঙায় সাজলাম, সেজে কমল গোলাপি ঠোঁট দুটোকে একদম উজ্জ্বল করে ফুটিয়ে তুললাম, মুখটা যেন ফর্সায় রাঙিয়ে গেল। এইভাবে সেজাগুজি করে ওইভাবে ওই সমস্ত পড়লাম, পোলা যেগুলো নিয়ে আসছে পরে আমি ওর দিকে একদিনে সোজা হয়ে তাকিয়ে আছি। ও আমার দিকে যেন এক নজরে 10 মিনিট তাকিয়ে আছে, ওর চোখে দৃষ্টিই পড়ছে না। তো আমি বললাম যে হয়েছে, এবার এখন লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ি। তো বলতেছে যে হ্যাঁ, লাইটটা একটু পরে বন্ধ করো, তুমি আমার কাছে একটু আগায় আসো তো। তারপরে যাই হোক আমি তার সামনে আগায় গেলাম, যাওয়ার পরে আমাকে বলতেছে এখানে বসো। আমি বসে পড়লাম, চুপচাপ, কথা বলছি না, মাটির নিচে মুখ করে চুপ করে আছি, লজ্জায় মুখটা ভাঙিয়ে। তো আমার বলতেছে আমাকে, আমার দিকে তাকাও। আবার তাকালাম, সে কাছে আসলো। তারপর না, সে আমাকে আঁকড়ে ধরে মানে লিপ কিস সে 10 মিনিট ধরে করলো। অত সুন্দর করে যে এটা খাইতে পারে চকলেটের মতো, ওর বাবাও কখনো এইভাবে খায়নি। মানে একটা ছেলে মাকে যে এত ভাবে আদর আপ্যায়ন করতে পারে ভাবাই যায় না। ও দারুণ ভাবে আমাকে এগালে ওগালে কপালে বুকে কত সুন্দর করে ঠোঁট মুখের মধ্যে নিয়ে চকলেটের মতো সে 10 মিনিট খাইতে লাগলো। ছাড়ে না, আমার খুব ভীষণ ভালো লাগে। তারপরে এক পর্যায়ে যাই হোক এই সমস্ত বন্ধ করে আমি লাইটটা বন্ধ করে দিলাম। আমি বললাম যে যা, আমার ভীষণ লজ্জা করতেছে, তোমার কেন লজ্জা করে না? তখন খোকা বলে, কিসের লজ্জা, লজ্জার দিন শেষ, আমি তোমার পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছি, আজকের পর থেকে শুধু তুমি আর আমি। আমার জীবনে আমি কোনো মেয়েকে দেখতে চাই না, আমি যদি তোমার সেবা যত্ন করে দিতে পারি তাহলে খুব ভালো হবে, এবং এই সুযোগটা কিন্তু আমাকে দিতেই হবে, তুমি হা বলছো। তখন আমি বললাম ঠিক আছে, আমি যত হা বলছি আমার জবান এক, আমি আর কখনো তোমাকে না করব না। তো কি হবে? তখন ও বলতেছে কি হবে মানে, এদিকে আসো, লাইটটা বন্ধ করে দাও।
তো নিজেদের লাইটটা বন্ধ করে দিয়ে আমি টাস করে বিছানায় শুয়ে পড়লাম। তো শুয়ে ও দেখে টুকটুক করে আমার দিকে আগায় এসে এসে আমাকে অনেক জড়িয়ে ধরে আলো বাজতে লাগলো। তো যাই হোক, তারপরে ওই রাত্রে সে আমার সাথে অনেক এই গল্প সে গল্প, পুরনো ইতিহাস, কলেজের গল্প, মানে সব গল্পের মাঝে যেন ওই কথাটা আমাকে বলে আর সাহস পাচ্ছে না, আসল কথাটা। তো আমি তখন ওকে বললাম যে এত নেকামো করিস না, তো আমার ঘুম পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 1টা বেজে যাচ্ছে, তোরে ভঙ্গিমা করতে করতে আর কত, এখন চুপচাপ ঘুমিয়ে পড়তো। ও এখন বলে কিসের ঘুম, এই বলে আমাকে চাপতে জড়িয়ে ধরে চেষ্টা করবো। যাক, ওই রাত্রে ওর সাথে আবার 3বার না 4বার বলো সকাল অব্দি ওই অত সময় ধরে যে এইভাবে ইয়া করতে পারে, এটা আমার কখনো জানা ছিল না। মানে আমার ভীষণ ভালো লাগতেছিল, আমার মনে হচ্ছিল আমি যেন একটা নতুন জীবন পাইলাম। মানে এত সুখ শান্তি থাকতে কেন আমি দিনের পর দিনে এতটা অসুবিধা করে আছি। আমার মনের মধ্যে ছিলই না যে আমার খোকা এত বড় হয়ে গেছে, যুবক ছেলে হয়ে গেছে। আর ওইটা অনেক বড় মোটা, আমার খুব ভালো লাগে, আমার প্রাণটা একদম আনন্দে ভরে যায় ওর কথাবার্তা, ওর ব্যবহারে। তারপরে যাক, ওই রাত্রে 3-4বার এভাবে হলো, অনেক কায়দা কৌশল আইটেম চিট কাট কত রকম ইয়েতে যে। তারপরে ও ভীষণ খুশি, ও আমাকে জান শোনা পাখি বলে ডাকা শুরু করলো। যাক, পরের দিন ও যেন আমাকে মাথায় করে রাখতে রাখলো, অনেক আদর করতে শুরু করলো, আমাকে গালে তুলে খাওয়াবে, আমার গোসলের পানি উঠায় দেয়, আমাকে সংসারের অর্ধেক কাজ ওই সেরে দেয়। এতটা যেন আপন হয়ে গেল। কিন্তু এতদিন কোথায় ছিল ওর ভালোবাসা? আজকে ওর এতটা ভালোবাসা উঠলো, কারণ ওই যে ওর সব কিছু চাওয়া পাওয়া ও পেয়ে গেছে, আর আমিও না করছি না, ওকে পুরা পারমিশন দিয়ে দিছি, যার কারণে ও আমাকে সুন্দরভাবে সেবা যত্ন করা শুরু করলো, ঠিক একই ভাবে। তারপর আমি বললাম, আচ্ছা এরে খোকা, একটা সময় ওকে বললাম যে এইভাবে থাকতে থাকতে যদি জীবনে কখনো কোনো কিছু হয়ে যায় তখন কি করবি? তো ও তখন বলে যে ভালো হবি, এটা আবার কিসের তোমার নিষেধ আছে নাকি? তোমার আর আমার মধ্যে এসে মতো থাকবে, সকালবেলা তোমারও আছে আমারও আছে, এই বয়সে তোমারও সন্তানাদের দরকার, আমারও দরকার, এটা না করো না। তখন আমি হেসে দেবো, আচ্ছা যা হবার হবে, কে কে বললো ওটা মেটার করে না, চুপ করে থাকলাম। যাক, এভাবে জীবন আর ওর আর আমার জীবনটা চলতে থাকলো, বাকি জীবনটা। ও বিয়ে শাদী করলো না আর কোনোদিন। তবে ওখান থেকে ও চাকরি হওয়ার পরে ও কুমিল্লাতে বাসা ভাড়া করে থাকলো। ও আর আমি বাসা ভাড়া করে যখন ওখানে দূরে গেলাম, তখন তো আর এলাকার মানুষ জানলো না যে আমরা কোথায় আছি। আমাদের জীবন চলার পথে খুব সহজ হলো। পরে 2 বছর বাদে আমাদের একটা কন্যা সন্তান হলো। যাক, ওকে লালন পালন করতে করতে বাকি জীবনটা ওকে নিয়ে কাটিয়ে দিলাম। কি আর করা, ভাগ্য দশা, ওর হাতটাও আমি ফেলতে পারলাম না, ওর আপত্তি আর আমি না মেনে থাকতে পারলাম না বন্ধুরা। তো যতই যাই হোক না হোক, আসলে আমার জীবনে এটাই ঘটে গেছিল। তো বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটা আজ এই পর্যন্তই। তো এই গল্পটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের যত্ন নেবে, পরিবারে খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।